আমাদের দেশে এবং পৃথিবীর বিভিন্ন দেশে ফেমিনিস্ট মুভমেন্ট অথবা নারীবাদী আন্দোলন নামে এক প্রকার আন্দোলন আছে। সেই আন্দোলনের মূল প্রতিপাদ্য বিষয় হলো যে রাষ্ট্রের পুরুষ যেরকম একজন নাগরিক, নারীরাও এরকম নাগরিক। পুরুষের যে যে বিষয়ে অধিকার থাকবে, নারীদেরও সেই সেই বিষয়ে অধিকার থাকবে। রাষ্ট্রের মালিক পুরুষরা যেমন, তেমন নারীরাও রাষ্ট্রের মালিক। এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আমাদের দেশেও নারীবাদী আন্দোলন চলে এবং পৃথিবীর বিভিন্ন দেশে এটি আছে। কিন্তু আমি এখানে যে আলোচনা করছি, আমাকে অনেকে নারীবাদী বলে বিভিন্ন সময় আখ্যায়িত করেছে। আমার কথাবার্তা শুনে, আমি যে কথাবার্তা বলি বা নারীদের ব্যাপারে আমি যে ধরনের আলোচনা করি, সেগুলি শুনে অনেকেই বলেছে যে আরে তুমি তো নারীবাদী হয়ে গেছো এবং তুমি তো নারীবাদীদের সাথে তোমার কথা মিলে যাচ্ছে। তো যারা এরকম কথা বলেছে তাদের আসলে নারীবাদী সম্পর্কেও কোনো ধারণা নেই এবং তাদের আমার সম্পর্কে তো কোনো ধারণা নেই। তারা একটা কিছু জেনেছে যে নারীদের ব্যাপারে যারা নারীদেরকে স্বাধীনতা দিতে চায় বা যারা নারীদেরকে শিকল থেকে মুক্ত করতে চায়, তারা সবাই নারীবাদী। কিন্তু আমি এই ভিডিওটি করার মাধ্যমে সবাইকে জানিয়ে দিতে চাচ্ছি যে আমি আসলে সারা পৃথিবীতে বা আমাদের দেশে যে ফেমিনিস্ট মুভমেন্ট বা নারীবাদী আন্দোলন বলতে যে জিনিসটি আছে, সেই জিনিসটির সাথে আমি চলি না, সেটি আমি সমর্থন করি না এবং সেটিকে আমি পর্যাপ্ত বা যথেষ্ট ব্যবস্থা বলে মনে করি না। যেমন আমাদের দেশে যে, আমি একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, আমাদের দেশে যে নারীবাদী আন্দোলন বলতে একটা জিনিস আছে, সেই জিনিসটা এমনভাবে তোমাকে বোঝাতে চাচ্ছে বা সমাজকে এটা বলতে যাচ্ছে যে আমাদের শরীরে একটি রোগ আছে বা আমাদের শরীরে একটি চুলকানি আছে এবং আমাদেরকে চুলকানোর স্বাধীনতা দেওয়া হোক। আমরা যেন চুলকাতে পারি, আমাদের হাত পা যেন বেঁধে রাখা না হয়, আমরা যেন চুলকাতে পারি, আমাদেরকে এই স্বাধীনতা দেওয়া হোক। নারীবাদী আন্দোলনের মূল প্রতিপাদ্য বিষয়ই হলো এটি যে 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 সমস্যাগুলি আছে, সেই সমস্যাগুলি যেন আমরা সাময়িক প্রতিকার করতে পারি এবং আমরা যেন এটা সমান অধিকার ভোগ করতে পারি। কিন্তু আমি যে আলোচনাটি করতে চাচ্ছি, সেই আলোচনাটি এরকম একটা আলোচনা, এটার মাধ্যমে আমি যে পথে অগ্রসর হব, সে পথে যদি অগ্রসর হয় সবাই, বা আমি যে পথে চলার কথা বলছি সে পথে যদি মানুষ চলে, তাহলে তোমার মধ্যে সেই চুলকানিটি আর থাকবে না, তোমার আর চুলকানি থাকবে না, তোমার সুস্থ অবস্থায় তুমি চলে আসবে, তোমার ভেতরে আর কোনো চুলকানো থাকবে না। তো নারীবাদী আন্দোলনের কথা হলো যে আমাকে চুলকানোর স্বাধীনতা দিতে হবে, আমার যেন যেখানে চুলকানি আছে সেখানে আমি চুলকাতে পারি, আমার হাত পা যেন বেঁধে রাখা না হয় এবং নারী হিসেবে আমাকে যেন শুধুমাত্র স্ত্রীলোক হওয়ার কারণে কোনোরকমভাবে বাধা প্রদান করতে না পারে কেউ। এটা হলো আমাদের আন্দোলন। এই আন্দোলনটা ঠিক আছে, রাষ্ট্রের দৃষ্টিকোণ বা রাষ্ট্রের মালিকানা বা রাষ্ট্রের নাগরিক হিসেবে নারীরা যে অধিকারগুলি পাবে, ততটুকু জায়গা পর্যন্ত নারীবাদী আন্দোলনটা ঠিক আছে। কিন্তু আমি তার চেয়ে আরও অগ্রসর হতে চাই। শুধুমাত্র রাষ্ট্রের মধ্যেই আমাদের অধিকার এবং আমাদের বিকাশ রাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ নয়। যারা মহান মানুষ হয়, যারা কামেল হয়, যারা পরমের সাথে পরম জ্ঞান লাভ করে এবং পরম প্রেম করতে সম্মত হয়, যারা নিজের ভেতরে লোভ, হিংসা, অহংকার ও অন্য সকল বাসনা থেকে মুক্ত হয়, তারা সকল জাতি, সকল রাষ্ট্র এবং সকল সমাজের ঊর্ধ্বে চলে যায় এবং সকল জাতি, রাষ্ট্র এবং সমাজের জন্য তারা একটি শিক্ষণীয় বিষয়ে পরিণত হয়ে যায়। আমি যেভাবে বলছি এভাবে চললে তোমাদের আর কোনো চুলকানি থাকবে না। আর নারীবাদীরা যেভাবে বলছে, তাদের ব্যাপারটা এরকম, তারা তোমাকে চুলকানোর স্বাধীনতা দিবে। এক জায়গায় তুমি তোমার হাত দিয়ে চুলকাবে, চুলকানোর পর সেই হাত দিয়ে আবার আরেক জায়গায় যখন প্রবেশ করবে, তখন সেই চুলকানির প্রভাব তোমার হাতের মাধ্যমে সেই জায়গায় যাবে। তুমি একবার চুলকানোর পরে তোমার হাত থেকে আরও 3 জায়গায় সেই চুলকানি চলে যাবে, পরে আবার 3 জায়গায় চুলকানোর জন্য তোমরা স্বাধীনতা চাইবে এবং 3 জায়গায় চুলকানোর জন্য তোমরা আবার অধিকার চাইতে থাকবে, আবার তোমাদের আন্দোলন চালাতে থাকবে। এবং 3 জায়গায় চুলকানোর পরে তোমরা যখন আবার 3 জায়গায় চুলকানোর অধিকার আদায় করবে, তখন তোমরা সেই 3 জায়গায় চুলকানোর পরে তোমাদের হাত দিয়ে আরও 3 তিরিকা 9 জায়গায় যখন তোমরা স্পর্শ করবে, তখন 9 জায়গায় সেই চুলকানি তোমরা নিয়ে যাবে।
তোমাদের এই আন্দোলন, নারীবাদী যে মানুষরা আছে তাদের এই আন্দোলন তাদেরকে আস্তে আস্তে চুলকানি বিস্তারে ভূমিকা রাখবে এবং তাদের কোনো সমাধান হবে না। আমাদের দেশের অনেক বড় একজন নারীবাদী খ্যাত লেখিকা কয়েক বছর আগে পত্রিকাতে একটি লেখা লিখেছিল। পত্রিকার লেখার মধ্যে এরকম একটি কথা আছে যে তখনই আমি বাংলাদেশকে নারী এবং পুরুষ সমান অধিকার আছে মনে করব যখন পুরুষেরা বেশ্যাদের মতো রাস্তায় খদ্দেরের জন্য দাঁড়িয়ে থাকবে এবং পুরুষেরা স্ত্রীদের সামনে নানা রকম অঙ্গভঙ্গি করবে এবং স্ত্রীদেরকে টাকার বিনিময়ে দেহ দান করার জন্য নানাভাবে আহ্বান জানাবে এবং নানাভাবে স্ত্রীদেরকে ডাকাডাকি করবে। এরকম যখন হবে, স্ত্রীলোক যে পরিমাণ স্ত্রীলোক বেশ্যা আছে সেই পরিমাণ পুরুষ লোক বেশ্যা যখন রাস্তায় দেখা যাবে তখন আমি মনে করব যে বাংলাদেশে সমান অধিকার এসেছে। তো সে এটা বলার পর বা সে এটা লেখার পর তার এটি নিয়ে ফেসবুক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু আলোচনা হয়েছে এবং নারীবাদীরা তার এই কথাকে আকণ্ঠ সমর্থন জানিয়েছে। নারীবাদীদের মধ্যে আমি একজনকেও দেখলাম না তার এই লেখাটির বিরুদ্ধে কথা বলার জন্য বা তার বিরুদ্ধে একটা কমেন্ট করা বা তার বিরুদ্ধে কোথাও একটি বক্তব্য দিতে আমি কাউকে দেখলাম না। তার কথাটি পুরোটি ভুল। পুরুষ লোক কোনো সময় স্ত্রী লোকের মতো বেশ্যা হতে পারবে না। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে পুরুষ লোক দর্শক হতে পারে কিন্তু বেশ্যা হতে পারে না, আর স্ত্রী লোক বেশ্যা হতে পারে কিন্তু দর্শক হতে পারে না। ধর্ষণ শব্দটা আমি বলি না, আমি বলি বলৎকারকারী। স্ত্রী লোক বলৎকার করতে পারে না এবং পুরুষ লোক বেশ্যা হতে পারে না। কিন্তু সেই নারীবাদী নেত্রী বলেছিল বা পত্রিকায় লিখেছিল যে পুরুষ এবং স্ত্রী বেশ্যা যখন সমাজে সমান হবে তখন আমি মনে করব যে বাংলাদেশের নারীর অধিকার প্রতিষ্ঠা হয়েছে এবং নারী পুরুষ সমান সুযোগ সুবিধা ভোগ করতে পারছে। তো আমি এই ভিডিওটা ঠিক আগের ভিডিওটার মধ্যে যে আলোচনা করেছিলাম এই সিরিজে এর আগের ভিডিওটাতে আমি যে আলোচনা করেছিলাম সেখানে একটি গল্প বলেছিলাম যে স্ত্রীলোকের কাছে এক বেশ্যা স্ত্রীলোকের ঘরে এক কামেল ফকির আশ্রয় নিয়েছিল এবং আশ্রয় নেওয়ার পর সেই বেশ্যা স্ত্রীলোকের ঘরে 3 মাস অবস্থান করায় সেই বেশ্যা স্ত্রীলোকের মধ্যে আস্তে আস্তে পরিবর্তন সাধিত হয় এবং সেই বেশ্যা স্ত্রীলোক পরবর্তীতে কামেল ফকিরে পরিণত হয়ে যায় এবং কামেল ফকিরের গুরুর কাছে গিয়ে পরম জ্ঞান লাভের পথে যাত্রা শুরু করে দেয়। তো এই জিনিসটি যদি পুরুষ লোক বেশ্যা হতো, মনে মনে তোমরা একবার চিন্তা করে দেখো, পুরুষ লোক দাঁড়িয়ে আছে স্ত্রীলোকের মতো, স্ত্রী বেশ্যাদের মতো পুরুষ লোক দাঁড়িয়ে আছে এবং পুরুষ লোক ডাকাডাকি করছে স্ত্রীদেরকে, তোমরা আসো, এবং স্ত্রী লোকরা আসছে। স্ত্রী লোকরা যখন যাবে, আমি এর আগে কোনো একটি ভিডিওতে বলেছিলাম যে স্ত্রী লোকরা যদি পুরুষ লোকদেরকে টাকা দিয়ে ভাড়াও করে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য, তারপরেও সেখানে গিয়ে স্ত্রীলোক নিষ্ক্রিয় ভূমিকায় অবতীর্ণ হতে হবে। কাজ করতে হবে পুরুষ লোকের এবং পুরুষ লোকের শারীরিক গঠন এরকম যে পুরুষদেরকেই স্ত্রীর সাথে যখন মেলামেশা করবে বা স্ত্রীর সাথে যখন সঙ্গম লাভ করবে তখন পুরুষ লোককে কাজ করতে হবে এবং স্ত্রী লোক নিষ্ক্রিয় অবস্থায় থাকতে হবে। এখন স্ত্রী লোক টাকা দিয়ে পুরুষ লোককে নিতে পারবে ঠিকই, কিন্তু নিয়ে তাকে নিষ্ক্রিয় হতে হবে। তো সে তো বেশ্যা হতে পারলো না। এই যে গল্পটা বললাম এর আগের ভিডিওতে, এরকম কোনো ঘটনা সম্ভব হবে না। পুরুষ লোক যদি বেশ্যা হয় এবং স্ত্রী লোক যদি পুরুষ লোকের কাছে যায় এবং প্রত্যেকবার পুরুষ লোকের কাছে যেতে যেতে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য যেতে যেতে স্ত্রীলোক কোনোদিন পরিবর্তিত হতে পারবে না। কিন্তু স্ত্রীলোকের কাছে পুরুষ লোক গিয়ে এবং স্ত্রীলোকের কাছে পুরুষ লোক আশ্রয় নিয়ে পরিবর্তন সাধিত হয়েছে এবং পুরুষ লোকের পরিবর্তনও সাধিত হয়েছে, আবার যে স্ত্রীলোকের কাছে পুরুষ লোক গিয়েছে সেই স্ত্রীলোকের পরিবর্তনও সাধিত হয়েছে, যেটি আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছি। তো যে নারীবাদীরা বলছে যে পুরুষ লোক বেশ্যা হতে হবে, পুরুষ লোক বেশ্যা হলে কোনো সময় কারো কোনো পরিবর্তন সাধিত হবে না। পুরুষ লোকের কাছে গিয়ে স্ত্রীলোক পুরুষ লোককে ভাড়া করে নিয়ে পুরুষ লোককে পরিবর্তন করতে পারবে না, কিন্তু স্ত্রীলোককে কিন্তু পুরুষ লোক পরিবর্তন করে ফেলেছিল স্ত্রীলোকের ঘরে আশ্রয় নিয়ে। তো এসব ব্যাপারে পরবর্তী ভিডিওতে আরও বিস্তারিত আলোচনা করা হবে।